গুরুত্বপূর্ণ। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির তদন্তে সিট গঠন, 6 সদস্যের সিটের নেতৃত্বে বিধাননগর পুলিশ কমিশনার, এছাড়াও রয়েছেন আইসি ও 4 জন দক্ষ অফিসার। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দেবরাজ, তার বিরুদ্ধে তোলাবাজির তদন্ত, 6 জনের সদস্যের সিট গঠন করা হয়েছে। পুলিশ কমিশনার ছাড়াও রয়েছেন আইসি এবং 4 জন দক্ষ অফিসার। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির তদন্তে সিট গঠন করা হয়েছে, 6 সদস্যের এই সিটের নেতৃত্বে রয়েছেন বিধাননগর পুলিশ কমিশনার, এছাড়াও রয়েছেন আইসি ও 4 জন দক্ষ অফিসার। দেবরাজের বিরুদ্ধে যে তদন্তে সিট গঠন, পশ্চিমবঙ্গ সহ 6 রাজ্যে আত্মগোপন চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। গত 5ই জুন বাগুইআটি থেকে পালিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। প্রথমে বাগুইআটি থেকে উত্তরবঙ্গ পালিয়েছিলেন দেবরাজ, পরে উত্তরবঙ্গ থেকে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে গিয়েছিলেন, আবার তামিলনাড়ু থেকে কেরালা হয়ে ঝাড়খণ্ডে ঢোকেন দেবরাজ। এবার আবার ঝাড়খণ্ডের জামশেদপুর ও ধানবাদে আত্মগোপন করেছিলেন তিনি। শেষমেশ ধানবাদ পুরুলিয়া সীমান্ত থেকে গ্রেফতার করা হয় এই দেবরাজ চক্রবর্তীকে। বিভিন্ন জায়গায় বাসে করে যাতায়াত করেছিলেন দেবরাজ, লেনদেন করতেন নগদ টাকায়, থাকতেন ছোট ছোট হোটেলে, অনেক হোটেলে নিজের আই কার্ড পর্যন্ত দেখাননি দেবরাজ চক্রবর্তী। নিজেকে বাঁচানোর জন্য একাধিক জায়গায় পালিয়ে নিজেকে আত্মরক্ষা করতে চেয়েছিলেন তিনি। এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, প্রচুর জায়গা, যে তালিকা আমি পড়লাম, একটা লম্বা লিস্ট, সেই লিস্টের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরেছেন এই দেবরাজ চক্রবর্তী। শুধু তাই নয়, হোটেলে থেকে নিজের আই কার্ড থেকে আত্মগোপন করেছেন, টাকা দেননি, বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছেন, কিন্তু তাও তো শেষ রক্ষা হলো না। আমার বৃষ্টি এই কথাটা বলার আগে একটা গান খুব মনে পড়ছে, কারণ এই মুহূর্তে যখন এই দেবরাজ চক্রবর্তীকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে, এই ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, বা ধরো যখন এই বিধানসভা কেন্দ্র, মানে ওনার স্ত্রী অদিতি মুন্সি যে বিধানসভা কেন্দ্র থেকে হেরে গেলেন, সেখান থেকে তো জয় পেয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি। তো ওই সময় একটা গান খুব ভাইরাল হচ্ছিল, অদিতি মুন্সিরই গাওয়া, তোমরা কুঞ্জ সাজাও গো। এবার প্রাণনাথ যে আসবে না, এইরকমভাবে পালিয়ে বেড়াবে, সেটা হয়তো অদিতি মুন্সিও বুঝতে পারেননি। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো, সিট গঠন করা হয়েছে, জালে দেবরাজ ধরা পড়েছে, এখন কুঞ্জ সাজানো হচ্ছে, তার জন্য কী কী ট্রিটমেন্ট হবে সেটা পরের কথা, কিন্তু সে কী কী ট্রিটমেন্ট করেছে। এবং তার থেকেও বড় কথা, এই এতদিন ধরে এখানকার সাধারণ মানুষের সঙ্গে যা ব্যবহার দেবরাজ করেছে, বা যা ঘটনাগুলো বা যা অভিযোগগুলো দেবরাজের বিরুদ্ধে উঠেছে, সিন্ডিকেট চালাতো দেবরাজ, তোলাবাজি করতো দেবরাজ, কাটমানি খেয়েছে দেবরাজ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার নামের পাশে, শূন্য হয়তো গুণে শেষ করা যাবে না। কিন্তু সে জানতো যে এতগুলো অপরাধ যখন করেছে তখন তাকে পালাতে হবে। তাই পশ্চিমবঙ্গ তো বটেই, এখানকার বিভিন্ন গোপন ডেরা নিশ্চয়ই তার নখদর্পণে ছিল। সেইগুলোতেও যখন সে বুঝতে পারলো যে ধরা পড়ে যেতে পারে, তখন এই বাকি আরও 5টা রাজ্য 6টা রাজ্য সে ঘুরলো, এবং কোথায় কোথায় গেল, পরপর রাজ্যগুলো দেখো কোথায় কোথায় গেছে, সেই এতগুলো রাজ্য, এমনকি দক্ষিণ ভারত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু তাকে ধরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল, সেটা হয়তো আজকের দিনে আমরা দাঁড়িয়ে বুঝতে পারছি। কিন্তু দেবরাজ নিজে বুঝেছিল যে এবার পালাতে হবে, আর পথ নেই, এবং তারপরে এতগুলো রাজ্য তাকে ব্যবহার করতে হলো তার গোপন ডেরার জন্য। এবং সে নিজে একটি হোটেলে, যে হোটেলে তার ইনভেস্টমেন্ট ছিল, সেই হোটেলেও সে দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিল। কিন্তু যাই হোক, অপরাধী তো একদিন ধরা পড়বেই, সে যাই করে থাকুক না কেন। কিন্তু তার নিজের এই বোধটা যে তৈরি হয়েছিল যে সে এবার ধরা পড়বে, কারণ সে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে তোলাবাজি করেছে, এটা নিয়ে নিজের তো সন্দেহ ছিলই না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই দেবরাজের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, আমরা সেদিকে একটু প্রথমে নজর রাখি। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তো রয়েছে, কিন্তু তার সঙ্গে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দেবরাজের বাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইলে চ্যাট ডিলিট করা হয়েছে। মোবাইলে একাধিক চ্যাট তা আগেই ডিলিট করা হয়েছিল। ডিলিট চ্যাট উদ্ধারের যদিও চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা, তবে ডিলিট চ্যাটে কি লেখা ছিল, কাকে পাঠানো হয়েছিল সেই চ্যাট, কাকে বাঁচানোর চেষ্টায় সেই চ্যাট ডিলিট করেছেন দেবরাজ। কিন্তু দেবারতী, এখানেও তো একটা বিষয়,
যে এই যে চ্যাট ডিলিট করে ফেললেন দেবরাজ চক্রবর্তী, তিনি কি ভাবছিলেন? এই চ্যাট কি উদ্ধার করা সম্ভব হবে না? তার যে তোলাবাজির অভিযোগ রয়েছে সেইগুলো কি সামনে আসবে না? এইটা কোন ধরনের চালাকি যে চ্যাট ডিলিট করে দিলাম আর কিছু পাওয়া যাবে না? একদমই তাই। আজকে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও এই বিষয়ে একটা মন্তব্য করেছেন, আমি সেই প্রতিক্রিয়াতে আসব, কিন্তু তার আগে শোনাই যে এত তোলাবাজি করে, যে এইরকম কাটমানির সাম্রাজ্য তৈরি করে নেয়, যার এই কোটি কোটি টাকার ব্ল্যাক মানি আমি বলবো, সে এটা জানে না যে চ্যাট ডিলিট করলে সেটাকে উদ্ধার করা যায় এই সুপারসনিক যুগে। এটা মানতে একটু কষ্ট হয়। ফলে এটা একটা বোকামি দেবরাজ করে ফেলেছে। ওই চ্যাটে এমন কি ছিল? ওই চ্যাটে এমন কারোর নাম ছিল কি? বা এই যে 1500 কোটি টাকার সম্পত্তির কথা বলা হচ্ছে, সেই সম্পত্তি কিভাবে বা কোথায় গেছে সেটা নিয়ে কোনো সুলুক সন্ধান কি ওই চ্যাটে ছিল, যে কারণে সবার প্রথমে চ্যাট ডিলিট করা? আমি তো বলবো এর আগে তৃণমূলের এমন কিছু বিধায়কদের কারনামাও আমরা দেখেছিলাম যে কিছু না হোক মোবাইলটাকে আগে ছুঁড়ে ফেলে দিয়েছে। তোমার মনে থাকবে বৃষ্টি, যে মোবাইলে এত গোপন তথ্য থাকে, বা ল্যাপটপে দেবরাজের ল্যাপটপও উদ্ধার হয়েছে, সেখান থেকে তো আর্থিক বিভিন্ন অসঙ্গতির তথ্য সামনে এসছে, নতুন একটা কোম্পানির হদিশ পাওয়া গেছে, এগুলো তো হয়েছে। এবার এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে মোবাইল চ্যাট ডিলিট করে দেওয়া, মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দেওয়া, এই যে তৃণমূলের নেতারা, বিধায়ক, প্রাক্তন বিধায়করা করে এসেছেন, এটাতে খুব একটা লাভ হয়েছে? মোবাইলও উদ্ধার করা গেছে, চ্যাটও উদ্ধার করা গেছে। সুকান্ত মজুমদার তার একটা প্রতিক্রিয়া রয়েছে, এই বিষয়ে একটু শোনাতে চাইব, দেখুন। দেবরাজ এর নামে নাকি অভিযোগ উঠেছে, তিনি এবং তার স্ত্রীর নামে, যে প্রায় 1300 না 1500 কোটি টাকার মালিক। আমার ইনটিউশন যেটা বলছে, এত টাকা যদি সত্যি এনাদের দুজনের নামে থেকে থাকে, তাহলে এই টাকা শুধুমাত্র ওনাদের দ্বারা রোজগার করা টাকা নয়, এই টাকা তৃণমূলের অন্য কোনো বড় নেতার টাকা এদের নামে রাখা আছে। এবং সেক্ষেত্রে সবথেকে বেশি সম্ভাবনাময় ব্যক্তির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ দেবরাজ এবং তার স্ত্রী দুজনেই, যিনি প্রাক্তন বিধায়িকা, দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলে আমরা জানি মিডিয়া সূত্রে। বাঁচার জন্য ডিলিট করেছে, তবে এখনকার দিনে টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, আপনি হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করলে পরেও সেই মেসেজ রিট্রিভ করা যায়। দেবারতী, এই যে কথাটা সুকান্ত মজুমদার তিনি বলছেন যে সত্যি তো চ্যাটগুলো রিট্রিভ করা যায়, তার পাশাপাশি তো ল্যাপটপ রয়েছে, সেখান থেকে তো একাধিক তথ্য এটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একদম সরাসরি নাম করে সুকান্ত মজুমদার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে কিনা, এই একটা প্রশ্ন তুলছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবরাজের সম্পর্ক অত্যন্ত ভালো বলেই আমরা জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের যে তালিকা বিগত বেশ কিছু দিন ধরে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কি এটা তাহলে নতুন সংযোজন? তাহলে কি ক্যামাক স্ট্রিটের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ছে? এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, একটা ল্যাপটপ উদ্ধার হয়েছে দেবরাজের, এবং সেখান থেকে একটা কোম্পানির তথ্য সামনে আসছে, যে কোম্পানিতে আর্থিক লেনদেন হয়েছে ব্যাপক আকারে। এই আর্থিক লেনদেন করার জন্য এই ডিসি গ্লোবাল কোম্পানি এই নামে এই কোম্পানিটা কি খুলতে হয়েছিল? এই কোম্পানিটা না খুললে এই এত কোটি কোটি টাকার লেনদেন করা কি অসুবিধে হচ্ছিল? কি কারণে এই কোম্পানিটা খোলা হয়েছে? কি কারণে চ্যাট ডিলিট করা হয়েছে? এই যে রিসর্টের হোটেল লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য মিলেছে, ভিন রাজ্যে হোটেল ব্যবসার টাকা, সেই টাকা, এই সমস্ত রকমের 2 নম্বরই বলো বা কালো টাকা বলো, এই যে টাকাগুলো দেবরাজ বা তার স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে, এটা কি অন্য কাউকে বাঁচানোর জন্য দেবরাজ এবং অদিতি মুন্সি তাদের অ্যাকাউন্ট কি ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেসের কোনো শীর্ষস্থানীয় নেতা? সেই প্রশ্ন তো আসছেই এখানে, বৃষ্টি। একদমই। আর এখানে এই যে বিপুল লেনদেন, সেই যে লেনদেনের হদিশ পাওয়া গেছে, সেই হদিশ আবার জমিও কেনা হয়েছিল ওই কোম্পানির মাধ্যমে। অর্থাৎ দেবারতী দাশগুপ্ত ঠিক যেই কোম্পানির কথা বলছিলেন, ডিসি গ্লোবাল কোম্পানি, তার মাধ্যমে টাকা সাইফুন করা হয়েছে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর সঙ্গে। বিপুল পরিমাণ যে আর্থিক লেনদেন, তার সম্পর্কিত তথ্য সামনে এসেছে। রিসর্টে এবং হোটেলে লেনদেন সম্পর্কিত তথ্য মিলেছে। ভিন রাজ্যে হোটেলের ব্যবসায় টাকা ইনভেস্ট করেছিলেন এই দেবরাজ। এই কোম্পানির ভিত্তি আয়ের উৎস ইতিমধ্যেই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঠিক সুকান্ত মজুমদার যে প্রশ্নটা তুলেছিলেন, এই যে 1500 কোটির সম্পত্তি,
এই সম্পত্তি স্বামী স্ত্রী দুজনে মিলে তারাও তাদের পক্ষেও কি রোজগার করা সম্ভব? এটা তো খুব স্বাভাবিক বিষয় বৃষ্টি, যে 1500 কোটি টাকা। আমি জানি না যে এই হিসেবটা সামনে আসছে, কিন্তু এটা ছাড়া আর কোনো গোপন তহবিল হঠাৎ করে সামনে চলে আসবে কিনা সেটা জানি না। সেটা তো তদন্ত সাপেক্ষ, সিট তদন্ত করছে, হয়তো প্রয়োজন হলে এক্ষেত্রে ইডিও তদন্ত করবে। কিন্তু কথা হচ্ছে আর্থিক দুর্নীতি যখন সামনে আসছে, এটা তো বোঝা যাচ্ছে যে 1500 কোটি টাকা কোনোভাবেই এদের পক্ষে আয় করা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, এখানে কিছু ব্যবসায়ী তারা আলাদাভাবে অভিযোগ করছেন, কিছু প্রমোটার তারা আজকে আলাদাভাবে অভিযোগ করছেন, তারা সাহস পাচ্ছেন, কারণ তাদের ভরসা ইন হয়েছে, ভয় আউট হয়েছে। তারা বাইরে বেরিয়ে আসছেন, কথা বলছেন, তারা প্রশাসনের উপর ভরসা রাখছেন। এবং এই দেবরাজ বা তার যারা গ্যাং ছিল এই রাজারহাট চত্বর জুড়ে, যারা এতদিন দাপট দেখিয়ে এসেছে, তারা আজকে কোথাও যেন দেবরাজ চক্রবর্তীর অ্যারেস্ট হবার পরে বিশেষ করে আমি বলবো যে তারা একঘরে হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে যারা দিনের পর দিন এই দেবরাজ এবং তার গ্যাংয়ের দ্বারা অত্যাচারিত হয়েছে, তাদের সংখ্যা নেহাত কম নয়। এই দেবরাজ এখানে যে সিন্ডিকেট রাজটা চালিয়েছে, তোমার মনে থাকবে বৃষ্টি, যে সিন্ডিকেট রাজ নিয়ে যখন প্রথম সংবাদ মাধ্যমে চর্চা শুরু হলো, তখন থেকে এই নিউ টাউন, এই গোপালপুর, এই রাজারহাট, এই চত্বরগুলো সবার আগে সামনে এসেছিল। সেই সময় অভিযোগ উঠত তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং সেই সময় এটাকে টানা হতো যে বাম আমলে এটার হাতে খড়ি এবং তৃণমূল আমলে এই পশাটা সাজিয়ে বসানোটা সম্ভব হয়েছে তৃণমূলের বিধায়কদের দ্বারা। ক্রমশ গত 15 বছর ধরে একটু একটু করে এই সিন্ডিকেট রাজটাই একমাত্র শিল্পের জায়গায় পরিণত করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। এবং এখান থেকে যেভাবে তোলা আদায় করেছে, যেভাবে দিনের পর দিন এক একটা ইমারত তারা নিজেদের, এক একটা প্রাসাদোপম বাড়ি, বড় গাড়ি ইত্যাদি করতে পেরেছে, সেটা সবগুলোই এটার উপরে নির্ভর করে। একেবারে ছোট কোনো ব্যবসায়ী হোক বা বড় কোনো প্রমোটার, যখনই যে ধরনের কাজ তারা করতে গেছেন, কোনো নির্মাণ করতে গেছেন বা কোনো দোকানের ক্ষেত্রে দোকান করতে গেছেন বা ব্যবসা করতে গেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে কত পরিমাণে, মানে 1 লাখ 2 লাখের ব্যাপার নয়, কোটিতে চলে যেত এরা প্রথম থেকে শুরু করেছিল হয়তো 10 লাখ, হয়তো 15 লাখ, হয়তো 20 লাখ, 30 লাখ, সেটা চলে গেছে কোটিতে। এখান থেকে মানে লোভ এতটাই বেড়েছে, এখান থেকে গুটিয়ে আনার কোনো পদ্ধতি বা এরা চেষ্টাও করেনি, কারণ এরা জানে যে মাথার উপরে এমন কোনো নেতা হয়তো রয়েছে যে যার খাইটা বড্ড বেশি। আমরা দেখেছি সরাসরি অভিযোগ, আমফানের দুর্নীতির অভিযোগ, আমফানের ত্রাণ দুর্নীতি, 250 কোটি টাকা। সেই আমফান একটা নির্দিষ্ট সময়ের জন্য, এই ঝড় বা এই ঝড়ের দাপট বা এর প্রভাব, এই সময়টুকুর মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে 250 কোটি টাকা তোলাবাজি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, টাকা খেয়েছেন। তাহলে দেবরাজরা গত 10 বছর বা গত 8-9 বছর ধরে যা করে এসেছে, তাহলে তার পুরোটাই ওই গুড় কি পৌঁছে যেত কামার স্ট্রিট পর্যন্ত। যে কথা আজকে সুকান্ত মজুমদার উল্লেখ করছেন বা যে কথা আজকে ওনারা বলার চেষ্টা করছেন, এখান থেকে এটা তো পরিষ্কার যে সত্যি কথাই পুরোটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে খালি দেখে গেছেন, কারণ স্নেহ অন্ধ, উনি বলতে পারেননি, ওনার ভাইপোকে শাসন করতে পারেননি, যার ফল আজকে দেখছে রাজ্যের মানুষ। দলটাও নেই, তোলাবাজি তো ছেড়ে দাও। বেশ, দেবরতীর সঙ্গে থাকো। এই মুহূর্তে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার যে কথাটা তুমি উল্লেখ করলে, সেইটাই আরো একবার শুনবো। ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদার? দেবরাজ এর নামে নাকি অভিযোগ উঠেছে তিনি এবং তার স্ত্রীর নামে, যে প্রায় 1300 না 1500 কোটি টাকার মালিক। আমার ইনটিউশন যেটা বলছে, এত টাকা যদি সত্যি এনাদের দুজনের নামে থেকে থাকে, তাহলে এই টাকা শুধুমাত্র ওনাদের দ্বারা রোজগার করা টাকা নয়, এই টাকা তৃণমূলের অন্য কোনো বড় নেতার টাকা এদের নামে রাখা আছে। এবং সেক্ষেত্রে সবথেকে বেশি সম্ভাবনাময় ব্যক্তির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ দেবরাজ এবং তার স্ত্রী দুজনেই, যিনি প্রাক্তন বিধায়িকা, দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলে আমরা জানি মিডিয়া সূত্রে। বাঁচার জন্য ডিলিট করেছে, তবে এখনকার দিনে টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করলে পরেও সেই মেসেজ রিট্রিভ করা যায় বাঁচার জন্য। একদম, এই যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে কথা উল্লেখ করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি একেবারে স্পষ্ট উল্লেখ করছেন। দেবরতী, এখানে তো আরো একটা বিষয় থাকেই, যে কালীঘাটের কাকু তিনি যখন একেবারে স্পষ্ট বলেছিলেন যে আমার সাহেব তিনি টাকার জন্য জোর দিচ্ছেন, চাপ দিচ্ছেন,
এবং শুধু সেখানে ওই কালীঘাটের বড় কাকু নয়, ব্যবসা। বৃষ্টি, এখানে আমরা তো তাপস মণ্ডলের বক্তব্য শুনেছি, সেখানে উনি যে কথা বলছেন সরাসরি যে এই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই যেত। লিপস এন্ড বাউন্স একটা কোম্পানি ক্রিয়েট করতে হলো শুধু কালো টাকা সাদা করার জন্য। এই নিয়োগ দুর্নীতি বলো, মানে পুরো নিয়োগ দুর্নীতি বলো, শিক্ষক নিয়োগ দুর্নীতি বলো, বালি, কয়লা, গরু, যা যা পাচার হয়েছে, যেখান থেকে যে যে জায়গা থেকে তোলাবাজি করা সম্ভব, সেই কোনো জায়গা তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেতারা তারা বাকি রাখেননি। এবং বিশেষ করে এখানে বলতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, বাকি রাখেননি। সমস্ত জায়গা থেকে এই তোলাবাজি হয়েছে, এটা বড় আকারে হয়েছে। তৃণমূল কংগ্রেস গত 3 বছর ধরে ক্ষমতায় এসেছে, গত 3টে নির্বাচনে ক্ষমতায় এসেছে, এবং প্রত্যেকবার আগের বারের থেকে আরো বেশি করে কিভাবে তোলাবাজি করা যায়, আরো বেশি করে কিভাবে কাটমানি খাওয়া যায়, সেই প্ল্যানিংটা করেছে। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতির কোনো চেষ্টা তৃণমূল কংগ্রেস করেনি। যেটা করতে পেরেছে তারা নিজেদের আখের গুছিয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের একদম শীর্ষ স্তরের যারা মাথারা বসে রয়েছে, ইনক্লুডিং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তাদের নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে। তাদের হয়তো এই দেশের বাইরে অন্য কোথাও টাকাও তারা হয়তো এর মধ্যে ট্রান্সফার করার চেষ্টা করেছেন। কিন্তু যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারনামা হয়তো বলে এই খুব স্বল্প পরিসরে শেষ করা সম্ভব নয়। আর যিনি 2 বছর বয়স থেকে রাজনীতি করেন, তার পিসি একথা নিজে মুখে বলেছেন, তো ফলে তার রাজনৈতিক জ্ঞান বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। দেবারতী, তোমার প্রশ্ন। জগন্নাথ, যেটা এখানে জানতে চাওয়ার, যে এই দেবরাজ চক্রবর্তী বলুন বা এই জাহাঙ্গীর খান বলুন, এগুলো এক একটা নাম, কিন্তু এই শিকড়টা কি প্রথিত রয়েছে কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে? মূল শিকড় তো অবশ্যই কালীঘাটে রয়েছে, কারণ দলীয় মদতেই এটা চলছে। বাংলার মানুষ দীর্ঘদিন সিপিএম এর অত্যাচারে প্রতিবাদের মুখ হিসাবে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু ক্ষমতায় বসে পুরো নিজের স্বার্থে, ভাইপোর স্বার্থে কাজ করেছে, এবং যার ফলে সাইডের যারা খাচ্ছে তারা প্রতিবাদ করতে পারেনি। কারণ আমি তো বেশি খাচ্ছি, বেশি ভাইপো মিলে খাচ্ছে, আর সেই কারণে তার দলের যারা আছে ছোট ছোট লেভেলের, তাদেরকে খাওয়াটা বন্ধ করতে পারেননি। মোদিজির মতো সেই জন্য তিনি খান না, খেতে দেবেন না বলতে পারেন, আর পিসি তো সেটা বলতে পারছেন না। ভাইপোর জন্য খাচ্ছেন, ভাইদের জন্য খাচ্ছেন, সকলের জন্যই খাচ্ছেন। তাই এক একজন আর ঘর থেকে আগে কোটি কোটি টাকা খাটের বিছানার তলার থেকে সোনা বেরোতো, টাকা বেরোতো, এখন সেই টাকাগুলো দিয়ে সোনা কিনেছে, আর সেই সোনা কিনে তারা ঘরের মধ্যে বান্ধবীর বাড়িতে, এর বাড়িতে রেখে দিয়েছে। টোটাল সরকারটাই ভ্রষ্ট, এবং তার অফিসার মহল পর্যন্ত চুরিতে অভ্যস্ত করে দিয়েছে। তাই এখানে একটা প্রথম দরকার যে আমার মনে হয় একটা বিপ্লবের মতো একটা বড় একটা পরিবর্তন অভিযান চালানো দরকার। না হলে বাংলায় যদি দুর্নীতিকে শিকড় উপড়ে না ফেলা যায়, বাংলা কখনই সোনার বাংলা হবে না, শুধু ওই ভাষণেই থেকে যাবে। আর সেই জন্য প্রথমেই দরকার যত তৃণমূল নেতা বাড়ি থেকে সার্চ করে প্রপার্টি চেক করে দেখা, আর অতিরিক্ত অর্থ আয় তাদেরকে বাতিল করে ওই ঋণ শোধ করে দেওয়া, তাহলে বাংলার মানুষ বাঁচবে। একদমই। জগন্নাথ, অনেক ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, এখানে একটা কথা বলতে হয়, বিভিন্ন সময় রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা হয়েছে এই নির্বাচন পরবর্তী সময়, এবং যখন নতুন সরকার ক্ষমতায় এসছে তারা একটা একটা করে সিদ্ধান্ত নিচ্ছে। তাদের একটা বক্তব্য খুব কলোকিয়ালি বলতে গেলে, খুব মানে মজার ছলে বা আড্ডার ছলে বলতে গিয়ে তারা একাধিকবার এই কথা বলেছেন যে তৃণমূল সরকার যা ছড়িয়ে রেখেছে বিজেপি সরকারে সেটা গোটাতেই 5 বছর লাগবে, তারপর তারা উন্নয়নের জন্য ভাববে বা করবে। যাই হোক, কিন্তু নতুন সরকার ইতিমধ্যেই সেই উন্নয়নের বিভিন্ন কর্মযজ্ঞগুলো শুরু করে দিয়েছে। বৃষ্টি, একদমই। আর এই দেবরাজ চক্রবর্তী, তার কারনামা আরো কি কি সামনে আসে এবং তদন্তের গতি প্রকৃতি কোন দিকে থাকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।